আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইয়েমেনের হুথিদের বীরত্ব গাঁথা চলছে। এই দেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আবারও মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। গাজা থেকে ইসরায়েলে দূরপাল্লার রকেট দিয়ে বিরল হামলা। অসুস্থ নেতানিয়াহু হবে অস্ত্রোপচার, প্রাণে বাঁচবে কি দখলদার প্রধানমন্ত্রী। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় 181 আরোহীর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার, ভয়াবহ মুহূর্ত উঠে এলো ভিডিওতে। সরকারের সাথে চলমান আলোচনায় নিজের মুক্তি চান না দেশপ্রেমিক ইমরান খান। আইন ভঙ্গের দায়ে যুক্তরাজ্যে জরিমানার মুখোমুখি পলাতক হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল নির্ধারণে কঠোর হচ্ছে উত্তর কোরিয়া। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেনের হুথিদের বীরত্ব গাঁথা চলছে। আবারও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। দেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আবারও মার্কিন MQ-9 কিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল বাইদা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী 13টি মার্কিন MQ-9 কিপার ড্রোন ভূপাতিত করল। $3 কোটি মূল্যের এই ড্রোন 50,000 ফুট উচ্চতায় একটানা 24 ঘন্টা উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA ইয়েমেনের উপর এই ড্রোন পরিচালনা করে থাকে। এদিকে দখলদার ইসরায়েলের হিব্রু ভাষার বিভিন্ন সংবাদপত্র জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের কোনো হুমকি কাজে আসছে না। কোনো হুমকি দিয়েই ইয়েমেনিদের তাদের অবস্থান থেকে পিছু হটানো যাচ্ছে না। বর্তমানে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের চোখের ঘুম কেড়ে নিয়েছে এবং তাদের প্রাত্যহিক জীবনাচারে ব্যাঘাত সৃষ্টি করেছে। ইসরায়েলি হামলায় প্রায় ধ্বংসপ্রাপ্ত গাজা থেকে ইসরায়েলের দুই গুরুত্বপূর্ণ স্থাপনায় দূরপাল্লার রকেট দিয়ে হামলার বিরল ঘটনা ঘটেছে। গাজায় বেইত হানুন থেকে শনিবার জেরুজালেম অঞ্চলের দিকে ছোড়া দুটি রকেট হামলা প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দুটি রকেটই সফলভাবে নিক্ষেপ করা হয়েছে, তবে ইসরায়েলে আঘাত করার আগেই এগুলো প্রতিহত করা হয়েছে। হামাসের ওই হামলার সময় বেইত হেমেশ এবং আশপাশের অসংখ্য শহরে, পাশাপাশি গাজার কাছাকাছি কয়েকটি এলাকায়ও হামলার সাইরেন বেজে ওঠে। হামাস সর্বশেষ গত বছরের আগস্টে তেল আবিবে দূরপাল্লার রকেট হামলা চালিয়েছিল। এক বছরেরও বেশি সময় ধরে জেরুজালেম এলাকায় আর হামলা চালায়নি হামাস। রকেট ছোড়ার পর IDF বেইত হানুন এলাকায় বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কতা জারি করে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসুস্থ। গত মঙ্গলবার জেরুজালেমের হাদাসা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় জানা গেছে তার প্রোস্টেট বড় হয়ে গেছে, যেটির প্রভাবে মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি। এ কারণে আজ রোববার অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপারেশন করা হবে। 75 বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেও ছুরি কাঁচি দিয়ে যেতে হয়। সেবার তার হার্নিয়ার অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকটি সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি। আর গত বছর তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময়ই তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন, তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃৎপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। 2023 সালে 7 অক্টোবর দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। প্রায় 15 মাস ধরে চলা এই যুদ্ধ বন্ধের জন্য বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছেন। এছাড়া হামাস যেসব জিম্মিকে গাজায় ধরে নিয়ে গিয়েছিল তাদের পরিবারের সদস্যরাও যুদ্ধবিরতি চুক্তির দাবি জানাচ্ছেন। তবে নেতানিয়াহু সেসব দাবি উপেক্ষা করছেন, কারণ যদি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করেন তাহলে তার জোট সরকার ভেঙে যেতে পারে। এতে প্রধানমন্ত্রিত্ব হারাবেন তিনি। সূত্র টাইমস অফ ইসরায়েল।
দক্ষিণ কোরিয়ায় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জেজু এয়ারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় 180 আরোহীর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি 179 জন নিহত হয়েছেন বলে দেশটির দমকল সংস্থা জানিয়েছে। এরই মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৌ সাংমোক। 2 ইঞ্জিনের উড়োজাহাজটি কিভাবে রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটি দ্রুত গতিতে রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে আগুনের কুণ্ডে পরিণত হয়। কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল কালো ধোঁয়ায় কুণ্ডলিতে আকাশ ছেয়ে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, প্রাথমিকভাবে মনে হয়েছে বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে উড়োজাহাজটি এর পেটের ওপর ভর করে অবতরণের চেষ্টা করেছিল। সম্ভবত এর ল্যান্ডিং গিয়ারগুলো পুরোপুরি খুলেনি। ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত ভিডিওতে দেখা যায় জোড়া ইঞ্জিনের উড়োজাহাজটি চাকা ছাড়াই রানওয়ের দিকে অনেক দূর পর্যন্ত ছেঁচড়ে যায়। তারপর রানওয়ে থেকে বেরিয়ে গিয়ে বিমানবন্দরের দেয়ালে ধাক্কা দেয়। পরে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয় দমকল বাহিনীর প্রধান জানিয়েছে, পাখির ঝাঁকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ও বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে 6 জন ক্রু সদস্য সহ 181 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের 1 জন যাত্রী ও 1 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। যে 85 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে 46 জন নারী ও 39 জন পুরুষ। ঘটনাস্থলে অন্তত 32টি ফায়ার ট্রাক ও প্রচুর দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর সেখানে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সরকারের সাথে চলমান আলোচনায় নিজের মুক্তির জন্য কোনো অনুরোধ করবেন না জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার এমনটি জানিয়েছেন দলটির নেতারা। পিটিআই বলছে, জনগণের জন্য কারাভোগ করতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ইমরান। অনেকে বলছেন পিটিআই প্রতিষ্ঠাতা সরকারের সঙ্গে আলোচনার আড়ালে নিজের মুক্তির পথ খোঁজার চেষ্টা করছেন। কিন্তু খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনে সিনেটর শিবলি ফারাজ, জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব এবং আসাদ কায়সার এমন ধারণা নাকচ করে দিয়েছেন। রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য ডন। ফারাজ বলেছেন, পিটিআই একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল এবং আইন ও সংবিধানের অধীনে তাদের সংগ্রাম চালিয়ে যাবে। পিটিআই সরকারের আলোচনার ফলাফল জানতে 31 জানুয়ারি নির্ধারণ করেছে। সরকারি জোট ও পিটিআই অবশেষে এই সপ্তাহের শুরুর দিকে রাজনৈতিক উত্তেজনা প্রশমনের জন্য আলোচনায় বসে। সরকার এবং পিটিআইয়ের গঠিত আলোচনাকারী কমিটি সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠকটি পরিচালনা করে এবং আলোচনা প্রক্রিয়া অব্যাহত রাখার অঙ্গীকার করে। বৈঠক পরিচালনা করেছিলেন জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক। বলেছেন, পরবর্তী বৈঠক 2রা জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং পিটিআই দলের পক্ষ থেকে তাদের দাবিগুলো উপস্থাপন করা হবে। এদিকে গত শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনী মুখপাত্র নিষিদ্ধ টিটিপির সাথে আলোচনা নিয়ে 2021 সালের সিদ্ধান্তের জন্য তৎকালীন পিটিআই সরকারের সমালোচনা করেছে। পাল্টা জবাবে পাকিস্তানের সাবেক শাসক দল পিটিআই দাবি করেছে, তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তানের সাথে সংলাপের প্রস্তাব করেছিলেন। যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য এবং মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মূলত একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় 1 বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে 10,000 ইউরো জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়েছে যে চলতি বছরের শুরু থেকে লন্ডনের একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় 1 বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই তদন্ত শুরু করেছিল পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার। তদন্তে দেখা গেছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন টিউলিপ, যার কারণে বাড়িওয়ালা হিসেবে তার আইনি বাধ্যবাধকতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয় 2018 সালে 8,85,000 ইউরো দিয়ে লন্ডনে একটি ফ্ল্যাট কেনেন টিউলিপ সিদ্দিক এবং তার স্বামী ক্রিস পার্সে।
তবে তদন্তে দেখা গেছে যে প্রায় 14 মাস অর্থাৎ 1 বছরের বেশি সময় ধরে এই সম্পত্তি থেকে হওয়া আয় বা ভাড়া সঠিকভাবে ঘোষণা করেননি তিনি। পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার তদন্তে জানতে পেরেছে যে সংসদীয় নিয়ম লঙ্ঘন করেছেন টিউলিপ সিদ্দিক। যদিও একে একটি প্রশাসনিক ত্রুটি হিসেবে স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে এই নিয়ম লঙ্ঘনের ব্যাখ্যা দিয়েছে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যে ভাড়া দেওয়া সম্পত্তির ক্ষেত্রে এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তবে টিউলিপের লন্ডনের এই সম্পত্তির ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ বা বর্তমান কোনো ধরনের ইপিসি পাওয়া যায়নি বলে জানিয়েছে ডেইলি মেইল। কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এক অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া কৌশল ঘোষণা করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম KCN এর খবরে বলা হয়েছে 23 থেকে 27 ডিসেম্বর অনুষ্ঠিত এই পূর্ণাঙ্গ অধিবেশনে বছরের রাজনৈতিক ফলাফলের সারসংক্ষেপ এবং পরবর্তী বছরের কাজের ক্ষেত্রগুলো নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। ভাষণে কিম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া কৌশল তুলে ধরা হবে যা উত্তর কোরিয়ার ভবিষ্যৎ রাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে। তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে প্রতিক্রিয়াশীল রাষ্ট্র যেটি কমিউনিজম বিরোধী একটি স্থায়ী রাষ্ট্রনীতি হিসেবে দেখে। বর্তমান বাস্তবতা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি জোট একটি আগ্রাসী পারমাণবিক সামরিক ব্লক হিসেবে বিস্তৃত হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট বিরোধী জোট আমাদের কাছে স্পষ্ট করে দেয় আমাদের কোন দিকে যাওয়া উচিত, আমাদের কি করা উচিত এবং কিভাবে এটি করা উচিত। কিম দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন। তার ভাষণটি একটি দূরদর্শী বৈদেশিক নীতি অনুসরণে দলের সুনির্দিষ্ট পরিকল্পনার দিকে ইঙ্গিত করে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইয়েমেনের হুথিদের বীরত্ব গাঁথা চলছে। এই দেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আবারও মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। গাজা থেকে ইসরায়েলে দূরপাল্লার রকেট দিয়ে বিরল হামলা। অসুস্থ নেতানিয়াহু হবে অস্ত্রোপচার, প্রাণে বাঁচবে কি দখলদার প্রধানমন্ত্রী। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় 181 আরোহীর মধ্যে 2 জনকে জীবিত উদ্ধার, ভয়াবহ মুহূর্ত উঠে এলো ভিডিওতে। সরকারের সাথে চলমান আলোচনায় নিজের মুক্তি চান না দেশপ্রেমিক ইমরান খান। আইন ভঙ্গের দায়ে যুক্তরাজ্যে জরিমানার মুখোমুখি পলাতক হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল নির্ধারণে কঠোর হচ্ছে উত্তর কোরিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।